দেখি, এবং বিশেষ করে বাংলাদেশের চিত্রটাকে বা বাংলাদেশের ছবিটাকে তুলে ধরার জন্যে যে মিডিয়া, যদি বলি মিডিয়া, তারপরে প্রশাসনিক খাত কিংবা সোশ্যাল মিডিয়া, প্রিন্টিং মিডিয়া যেভাবে তুলে ধরে, তাতে বাংলাদেশের কি চিত্রটা আমরা পাই বাংলাদেশ সম্পর্কে, সেটা নিয়ে দু একটা কথা বলবো জাস্ট সংক্ষেপে। মানে বাংলাদেশটা এমন একটা জায়গায়, মানে আইনগতভাবে কিংবা যৌক্তিকভাবে, যে কেউ যদি আইনগতভাবে কিংবা যৌক্তিকভাবে কেউ কোনো বক্তব্য যদি দেয়, এবং সেটা যদি বাংলাদেশে যেহেতু 53-54 বছর যাবৎ, 55 বছর যাবৎ দ্বিদলীয় শাসন ব্যবস্থা চলে আসতেছে, অর্থাৎ আওয়ামী লীগ আর বিএনপির শাসন, সুতরাং কোনো যৌক্তিক, আইনগতভাবে যৌক্তিক কিংবা সাধারণ কমন সেন্সের যৌক্তিক কোনো কথা কেউ বলে, তবে সেটাকে তারা যিনি বলবেন, এবং সেই কথাগুলো যদি কোনো কারণে তাদের আইডিওলজি, তাদের রাজনীতি বা তাদের কোনো বক্তব্য বিরুদ্ধে চলে যায়, তাহলেই বাংলাদেশ 55 বছর আগে স্বাধীন হওয়ার পরেও সেই ব্যক্তিকে তাকে ট্যাগ লাগানো হয় রাজাকার কিংবা রাজাকারের সন্তান কিংবা রাজাকারের নাতি। এটাই আজকের বাংলাদেশ। আবার যদি এইটা দেখি আমরা, যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা যারা লালন করেছেন, মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী যে দলটা প্রায় বিগত 15 বছর দেশটাকে শাসন করে চলে গেছেন, তো বাংলাদেশের এখন এই চেতনার ব্যবসাটা বা চেতনার বিষয়টা এরকম হয়েছে যে এক দল মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে নির্মমভাবে মানুষ হত্যা করে, বিডিআর হত্যা করে, আয়নাঘর বানিয়ে শাপলা চত্বরের লোক হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনার নামে, এবং এটা করে তারা যখন দেশ থেকে পালিয়ে যান, ঠিক তখন বিকল্প কেউ এসে আবার সেই একই জিনিস ধারণ করে ভিন্ন আঙ্গিকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী হিসাবে ধারণ করে নেন। এটা হইল আজকের বাংলাদেশ। অথচ লক্ষ্য করে দেখবেন যে এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কিন্তু বারবার সময় অসময়ে দেশ ছেড়ে চলে যায়, আর যাদেরকে রাজাকার কিংবা রাজাকারের সন্তান কিংবা রাজাকারের নাতি বলা হয়, তারাই দেশে থেকে যায়, আছে, এবং সেভাবেই তারা ক্ষমতায় যারা আসে, দুই দলের যারা আসে, যে দলই আসুক, তাদের দ্বারা তারা নির্যাতিত হয়, কিন্তু তারা দেশেই থাকে। কিন্তু যারা মুক্তিযুদ্ধের চেতনা লালন করেন, তারা যাচ্ছে তাই ভাবে দেশ শাসন করেন, দেশের মানুষ উপরে স্ট্রিম রোলার চালান, নিজেরা দেশটাকে লুটেপুটে খান, সময়মতো দেশ ছেড়ে চলে যান, এবং নিরাপদ আশ্রয় তাদের আছে। আবার কেউ না কেউ এসে সেই জায়গাটা দখল করে। এখানে আমি একমাত্র ব্যতিক্রম দেখলাম বেগম খালেদা জিয়া, যিনি কখনোই মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেননি। অফকোর্স উনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। ওনার হাজব্যান্ড জিয়াউর রহমান সাহেব, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, উনি কিন্তু বঙ্গবন্ধুর দেওয়া, শেখ মুজিবুর রহমান সাহেবের দেওয়া খেতাব পেয়েছিলেন বীরুত্তম। সুতরাং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কিনা, এটা বাড়তি দুইটা শব্দ ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। প্লাস তার অ্যাকশন প্রমাণ করেছে উনি একটা দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা বাংলাদেশে দুই ধরনের প্রমাণ করেছে। যে সমস্ত মুক্তিযোদ্ধারা পালিয়ে যায় মুক্তিযুদ্ধের চেতনা লালন করে, আবার যদি কেউ এসে মুক্তিযুদ্ধের চেতনা লালন করে, ধারণ করে, আবার কেউ ফিরে এসে ধারণ করেছে ইতিমধ্যে, তাহলে তারা কি প্রমাণ করতে? তারা হলেন রাজনৈতিক দেশপ্রেমিক কিংবা রাজনৈতিক মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি। তারা আদৌ ধারণ করেন কিনা মুক্তিযুদ্ধের চেতনা, আমার প্রশ্ন রেখে গেলাম এটা। পাশাপাশি আমরা যদি দেখি যে কারা মুক্তিযুদ্ধের চেতনা লালন করে, তার কিছু প্রমাণ আছে। মুক্তিযুদ্ধের স্বাধীনতার পক্ষের শক্তি কারা? আমি যদি জিয়াউর রহমান সাহেবের দিকে তাকাই, কোনো প্রশ্নই নাই, প্রশ্ন ওঠে না। উনি একজন 100% মুক্তিযোদ্ধা ছিলেন। উনি সেক্টর কমান্ডার ছিলেন, জেড ফোর্স হিসেবে একটা ফোর্স ছিল। উনি ক্ষমতায় টিকেছেন মাত্র 4.5 বছর, কারণ উনি রিয়েল মুক্তিযোদ্ধার চেতনা ধারণ করতেন, যেটা আওয়ামী লীগের মতো শক্তি, যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে, সেই শক্তি সহ্য করে না। কারণ সেই শক্তির, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনাটা হলো রাজনৈতিক, আত্মিক নয়, আন্তরিক নয়, বিশ্বাসের নয়, ওটাকে তারা পুঁজি বানায়। কিন্তু জিয়াউর রহমান সাহেব লালন করেছেন, এবং রিয়েল ফ্রিডম ফাইটার 4.5 বছর বেশি টিকতে পারেনি। একইভাবে একই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া, কোনো সন্দেহ নাই,
কারোর সাথে আপোষ করেননি। উনি কিন্তু ক্ষমতা থেকে চলে যাওয়ার পর বাংলাদেশে থেকে ধুকে ধুকে মরেছেন এবং একটা পর্যায়ে উনি জেলে দণ্ডভোগ করেছেন। কিচ্ছু করতে পারেনি তার দল, যারা আজকে ক্ষমতায়, কোটি কোটি লোক, তারা নাকি নির্যাতিত হয়েছে ব্যাপকভাবে, কিন্তু খালেদা জিয়ার জন্য কিছুই করতে পারেননি। এবং আমি ব্যক্তিগতভাবে চেষ্টাও দেখিনি, অথচ তারা সাংঘাতিকভাবে আজকে বলছে মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি। ব্যতিক্রম আমি দেখেছি, যে হাদি ছেলেটা মারা গেছে, আমি দেখেছি শ্রদ্ধাবোধ কিভাবে বডি ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেস করে বেগম খালেদা জিয়ার প্রতি, এবং টু সাম এক্সটেন্ট সে ধারণ করেছিল খালেদা জিয়াকে। এটা তো চলনে বলনে বক্তব্য মনে হচ্ছে টিকতে পারেনি, তাকে মৃত্যুর কোলে পড়ে যেতে হয়েছে, ঢলে পড়তে হয়েছে, অকালে মৃত্যুবরণ করতে হয়েছে। তার মানে হলো এই, যিনি সত্যিকার অর্থে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করবেন এবং সেই তার আলোকে দেশটাকে ভালোবাসবেন, তার অবস্থাটা হবে বেঁচে থেকে ধুকে ধুকে খালেদা জিয়ার মতো মৃত্যুবরণ করবেন, অথবা অকাল মৃত্যু, মানে সাদিদের মতো অকাল মৃত্যু বরণ করতে হবে। এটাই 54-55 বছরের বাংলাদেশ। আমরা 5ই আগস্টের পরে মির্জা আব্বাসের কান্না দেখেছি, আমরা রিজভির কান্না দেখেছি, বিজয়ের কান্না বলা চলে। কি কৃতজ্ঞতা প্রকাশ করেছিল তারা এই জুলাই যোদ্ধাদের প্রতি। আজকে নির্বাচনের পর, বিজয় লাভ করার পর জুলাই যোদ্ধাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এবং গত দেড় বছর একই কায়দায় তুচ্ছ তাচ্ছিল্য করেছে তারা। কেননা ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ার পর তারা নিশ্চিত হয়ে গেছে যখনই নির্বাচন হবে তারা বিজয় লাভ করবে যে কোনো ফর্মে। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ফেললো তারা। অথচ যারা এর নেতৃত্বে ছিলেন তারা কিন্তু দীর্ঘ 15-16 বছর, কেউ 15-16 বছর, কেউ 7-8 বছর দেশে ছিলেন না। যেই মুহূর্তে ফ্যাসিস্ট সরকারের পতন হয়ে গেল এবং তার মুক্তিযুদ্ধের চেতনার যে সেটাকে বিসর্জন দিয়ে চলে গেলেন, পরক্ষণে দেশে এসে আরেক দল দায়িত্ব নিল এবং তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে আবির্ভূত হলো। দুটো দলে কি আমাকে মনে হয় এরা রাজনৈতিকভাবে রাজনৈতিক মুক্তিযুদ্ধের চেতনা লালন করে। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কতখানি আন্তরিক সেটা আমার কাছে বোঝা মুশকিল। এই জন্য আমি বললাম, মির্জা আব্বাসের কান্না দেখেছি, রিজভী সাহেবের কান্না দেখেছি, জুলাই যোদ্ধাদের জন্য তাদের চোখের পানি কিভাবে পড়েছে, আজকে তারাও বেমালুম ভুলে গেছে। ব্যতিক্রম শুধু আমি একটা লোককে পেয়েছি, সেই লোক হইল লুৎফুজ্জামান বাবর। তিনি বলেছেন, আমি মুক্তি পেতাম না এই জুলাই যোদ্ধারা না থাকলে। এই জুলাই যোদ্ধাকে গিয়ে আমাদের চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করতে হবে। অথচ যারা রাজনৈতিক মুক্তিযোদ্ধার চেতনা ধারণ করে যারা আজকে ক্ষমতায়, তারা এখন 72 সংবিধান রক্ষা করে। তারা জুলাই চেতনার স্বীকৃতি দিয়ে সংবিধানকে সংশোধন করলে, গণভোটের মাধ্যমে সংস্কার কমিটি বানিয়ে এই যে সংবিধানকে সংস্কার করলে 71 নিশ্চিহ্ন হয়ে যাবে। একটা কোথাকার তথ্য কোথায় নিয়ে আসার, কিরকম মিথ্যা তথ্য দেয়। ইতিহাস কখনো মরে? কারো 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 কি সাধ্য দিয়েছে কি ইতিহাস বদল করবে? আজকে 24-এর ইতিহাস বা 71-এর ইতিহাস এই বাংলাদেশ পেয়েছি আমরা, তার ধারাবাহিকতায় ফ্যাসিস্টের তারাই দেওয়া হয়েছে, যারা মনে করতো আমরা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়েছে। সুতরাং এই যে দেশ এখন 53-54 বছর পর কোথায় আছি, আসলে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না এই দ্বিদলীয় শাসন বা দুটি দল যারা আছে তাদের অ্যাকশনে আমার কাছে মনে হয় না যে তারা মুক্তিযুদ্ধের চেতনা লালন করে। এটা অ্যাবসলুটলি পলিটিক্যাল, মানে মুক্তিযুদ্ধের চেতনা তারা লালন করে। আর যারা সত্যি সত্যি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতো, সেটার এক্সাম্পল জিয়াউর রহমান সাহেব 4.5 বছর বেশি টিকতে পারেননি। বেগম খালেদা জিয়া ক্ষমতাচ্যুত হওয়ার পর দীর্ঘ সময় বাংলাদেশে পার করেছেন, ধুকে ধুকে মরেছেন, এবং তার বৃহত্তর যে সবচেয়ে বড় দল যেটা আজকে ক্ষমতায় গেছে, তারা নির্বিকার তাকিয়ে তাকিয়ে দেখেছে আর মাঝে মাঝে বুলি দিয়েছে যে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনকেই। তাহলে এটা যদি বিশ্বাস করতো, মুক্তিযুদ্ধ চেতনার পক্ষের শক্তি হিসেবে বিশ্বাস করতো, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির বিশ্বাস করতো, অ্যাটলিস্ট ওই রাষ্ট্রপতিকে তাদের সাথে রাখতো না, রাখার কোনো কারণও ছিল না। সে তো স্বৈরাচারী সরকারের দোসর। সুতরাং আজকের বাংলাদেশ কোথায়? এই বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে কথা বলে, এটা সিম্পল রাজনৈতিক স্লোগান, এবং আমার ধারণা তারা সেটা বিশ্বাস করে না। যদি বিশ্বাস করতো তাহলে জুলাই যোদ্ধারা থাকতো সকলের মাথার তাজ। সেটা যেহেতু থাকছে না, সুতরাং সেটা বিশ্বাস করার কোনো কারণ নাই। যেটুকু বলা হয় একান্তই বাধ্য হয়ে জুলাইয়ের গন্ধ রাখতে হয় তাদের মুখে, এবং এটা না রাখলে হয়তো যে কোনো সময়
অন্যরকম পরিস্থিতি হয়ে যেতে পারে, তাই সেটা রাখা। সুতরাং আমি মনে করি যে কোনো ফর্মে বাংলাদেশে জুলাই চেতনাকে ধারণ করতে হবে, এবং জুলাই চেতনাকে তারাই ধারণ করতে পারবে না যারা ৭১-এর চেতনাকে ধারণ করে না, এবং ৭১-এর চেতনা ধারণ যারা করবে অবশ্যই। এটা তো সংসদ, মানে এই টক শোতেও কিন্তু কথা বলতে গেলেও কিন্তু আমার আপনার থেকে এক ধরনের একটা কিউ লাগে বা অনুমতি লাগে, বা এখানে এটা আমি দেখিনি। জাতীয় সংসদে তো আসলে আইন প্রণয়নের জন্য গেছেন আইনসভা, সবচেয়ে বড় বিষয় আইনসভার জায়গা থেকে, যদিও আমাদের এখানে উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে বেশি জড়িত হয়ে পড়েন, এটা আমাদের রেওয়াজের মতো হয়ে গেছে অনেকটা, এবং আইনি যে জায়গা বা রাষ্ট্রের পরিচালনার জায়গা, সেই জায়গায় কিছুটা অনেক বহু বছর ধরেই একটা বিচ্যুত দশা আছে আসলে। তো আমি হট্টগোলের জায়গাটাতে যাওয়ার আগে, যে আপনি যেহেতু প্রসঙ্গটা তুললেনই, যে এই যে স্পিকার ডেপুটি স্পিকার যেভাবে নির্বাচিত হলো, এই পদ্ধতিগত জায়গা, এটা রেফারেন্স ধরেই এসেছেন, এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ তিনি স্পিকার নির্বাচিত হয়েছেন, কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। এরপরে আমরা দেখলাম যে উনি যখন হচ্ছে রাষ্ট্রপতির ভাষণের জন্য আহ্বান করলেন, এটা একদমই যেই বিধান বা রেওয়াজ অনুযায়ী যে প্রত্যেক সংসদের অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি ভাষণ, এবং এটা তো একদমই ত্রয়োদশ সংসদের প্রথম দিন। তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে মানে প্ল্যাকার্ড নিয়ে এক ধরনের হট্টগোল বলি বা বিক্ষোভ বলি, বা যদি বলি যে এটা এক ধরনের নাকচ করার বিষয়, সেটা আমরা দেখলাম। এই বিষয়টা প্রিভিয়াস আপনার স্মরণে, আপনি যেহেতু সংসদ বিটে ছিলেন দীর্ঘদিন, রাষ্ট্রপতির বক্তব্য যখন মানে দিতে এসছেন বা রাষ্ট্রপতিকে এভাবে বয়কট করার ওরকম কোনো ইতিহাস আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বা আমার জানাশোনার মধ্যে নেই। একবার এটা হয়েছিল সম্ভবত এটা ৮০ দশকের শেষের দিকে কোনো একটা সময়, সেইবার আওয়ামী লীগ সংসদে যায়নি, তারা সংসদের বাইরে ছিল। সংসদের ভেতরে এই ধরনের প্রতিবাদ তারা করেনি। এখানে আরেকটা কথা বলে রাখি, সংসদের ভিতরে প্রতিবাদ করার কিন্তু অধিকার প্রত্যেকটা এমপির আছে, এটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু সংসদে কিভাবে প্রতিবাদটা জানানো হবে, মানে ওয়াকআউটটা হবে, এই হট্টগোল হবে, এই সংসদে মানে বিতর্ক হবে, বিতর্কেরই জায়গা। এবং আমাদের সংসদে কিন্তু সবচেয়ে অভাব হচ্ছে বিতর্কের, এখানে সবই হয়, বিতর্ক হয় না। এবং আজকে বিরোধী দলীয় নেতা জামাতের আমির, উনি একটা কথা কিন্তু নতুন স্পিকারকে স্বাগত জানানোর সময় বলেছেন, যে তিনি বলেছেন যে অতীতে সংসদে চরিত্র হনন হতো, উনি আশা করেন এই সংসদে যেন সেটা না হয়, স্পিকারের কাছে ব্যক্তিগত আক্রমণ না হয়। এখন আমাদের যিনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তাকে নিয়ে নানান সেক্টরের পলিটিক্যাল নানান জায়গা থেকে অনেক ধরনের বিরোধিতা আছে, তাকে অপসারণের নানান সময় দাবি উঠেছে। এবং আপনার মনে থাকার কথা যে অন্তর্বর্তী সরকারের চলাকালীন একটা সময় এসে এই দাবিটা খুব হলো, বঙ্গভবনের উদ্দেশ্যে কিন্তু কিছু মানুষ মিছিল নিয়ে গেল, তখন বিএনপি কিন্তু তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে এই জিনিসটাকে একটু সলভ করতে চেয়েছিলেন, যে কোনো সাংবিধানিক সংকটে যেন পড়তে না হয়। আমাদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এনসিপির প্রধান, উনি কিন্তু রাষ্ট্রপতির অভিশংসনের কথা বলেছেন, যে দাবি করেছেন বা ওনারা দাবি তুলবেন এরকম ইঙ্গিত দিয়েছেন। নাহিদ সাহেব তো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন, তিনি রাষ্ট্রপতির কাছে শপথ কেন নিয়েছিলেন? রাষ্ট্রপতি ফ্যাসিবাদের দোষর ওনারা বলছেন, আজকে সেই প্ল্যাকার্ডও তোলা হয়েছে, ওই সময় কেন শপথটা নিলেন? আরেকটা ঘটনা, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সাবেক উপদেষ্টা, তিনি আজকে সংসদের বাইরে বিক্ষোভ করেছেন, রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে ইত্যাদি ইত্যাদি। উনিও তো শপথ নিয়েছিলেন রাষ্ট্রপতির কাছে। আপনি জানেন যে সংসদ অধিবেশনের আগে ঢাকা মহানগর পুলিশ সংসদ এলাকায় একটি নির্দেশনা জারি করে, যে এই এলাকার মধ্যে কোনো ধরনের নির্দেশনা গতকাল জারি হয়েছে, যে বিক্ষোভ মিছিল এগুলো করা যাবে না। ওনারা কিন্তু বিক্ষোভ করেছেন প্ল্যাকার্ড সহ। আমার প্রশ্ন হচ্ছে, নাহিদ সাহেবদের দল তারা যে বিক্ষোভ করলেন, এই জায়গায় তার জায়গায় যদি একটি শ্রমিক সংগঠন এই ঈদের সময় তার বকেয়া বেতন বা বোনাসের দাবিতে আন্দোলনটা করতে, তারা কি দাঁড়াতে পারতেন? আমি যদি তাদেরকে পারমিশন দেই, পুলিশ যদি কিছু না বলে, তাহলে ওটাও তো একটা গণতান্ত্রিক দাবি, তার বেতন বোনাসের না। সেই জায়গায় তো শ্রমিক সংগঠনের তো সেই জায়গায় দাঁড়াতে পারবার, মানে আমরা অন্তত রেওয়াজ যা দেখি বাংলাদেশে, সেটা হচ্ছে শ্রমিক সংগঠনের বা বকেয়া বেতনের মজুরি বা বোনাসের দাবিতে যত আন্দোলন হয়েছে, সেটা এমনকি শাহবাগে করুক আর হচ্ছে মতিঝিলেই করুক, কোথাও আসলে শ্রমিকরা দাঁড়াতে পারে না, শ্রমিকরা দাঁড়াতে পারে না। বা আমি বলছি শ্রমিকদেরটা আপনি কোথাও দাঁড়াতে দেন না। অন্য কোনো নাগরিক সংগঠন তারা যদি আজকে দাঁড়াতো, তাহলে কি হতো? মানে আপনি রাষ্ট্রপতির অপসারণ চান, অবশ্যই আপনার দাবি থাকতেই পারে। আপনি রাষ্ট্রপতিকে ফ্যাসিস্টের দোষর মনে করছেন, আপনি রাষ্ট্রপতিকে আজকে মানে বলেওছেন যে তিনি ফ্যাসিবাদের দোষর, ফ্যাসিস্টের দোষর। এবং সংসদের কার্যপ্রণালী বিধিতে বলা আছে যে কাউকে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না। রাষ্ট্রপতি একজন ব্যক্তি না, রাষ্ট্রপতি একজন প্রতিষ্ঠান, ইনস্টিটিউট। শাহাবুদ্দিন একটি নাম,
তিনি যে পদে বসে আছেন সেটা একটি প্রতিষ্ঠান, রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান। তিনি নিয়ম মেনে, সংবিধান মেনে, যেই সংবিধানের অধীনে কিন্তু শপথ নিয়েছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, ওই শপথ অনুষ্ঠানে কিন্তু আজকের বিরোধী দলীয় নেতা ছিলেন, অন্য অনেকে, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, সাবেক প্রধান উপদেষ্টা, উনি কিন্তু আজকে হাউসে ছিলেন। তখন উনি ফ্যাসিস্টের দোষর ছিলেন না। তাহলে ওই ব্যক্তিকে আপনি কিন্তু আক্রমণ করেছেন। সংসদে রুলসে বলা আছে আপনি আক্রমণ করতে পারবেন না, সেই ব্যক্তির সামনে দাঁড়িয়ে। এখন এখন নাহিদ ইসলাম বা যারা প্ল্যাকার্ডটি ঝুলিয়েছে তারা বলতে পারে যে আমরা তো রাষ্ট্রপতির নাম নিইনি। আঙ্গুল তুলে স্লোগান দেওয়া হয়েছে। আঙুল যদি বলা হয় যে আমি অলক্ষ্যে আঙুল তুলেছিলাম, যে এই যে স্থাপনা, এই যে আইনসভার দিকে আঙুল তুলে বলেছিলাম যে এখানে কোনো দোষর থাকতে পারবে না, তাহলে তো এটা একটা ব্যাখ্যা তারা দিতে পারে। হ্যাঁ, সংসদের কিছু রেওয়াজ আছে। যেমন আপনি খেয়াল করবেন, সংসদের স্পিকার যেখানে বসেন আর সংসদ সদস্যরা যেখানে বসেন, মাঝখানে ইউ শেপ একটা জায়গা আছে। এই জায়গাটাতে সাধারণত সংসদের যে স্টাফ যারা কাজ করেন খুব একটা ওই জায়গাটাতে তারা যান না, অত্যন্ত প্রয়োজন না হলে। এমনকি সংসদ সচিবালয়ের যারা দায়িত্বরত থাকেন সংসদ অধিবেশন পরিচালনার ক্ষেত্রে, তারা কিন্তু তাদের যে নির্দিষ্ট জায়গা ওখান থেকে নামেন না, ওরা একটা জায়গায় দাঁড়ান। চিফ হুইপের সঙ্গে যদি কথা বলার থাকে বা চিফ হুইপ যদি তাদেরকে বা সংসদ নেতা যদি তাদেরকে কিছু বলেন, ওনারা ওই পর্যন্ত এসে কথা বলেন। এবং সাধারণত কোনো এমপিও ওখানে ওঠেন না, এটা একটা রেওয়াজ, এটা কোনো লিখিত আইন নেই। আজকে কিন্তু আমরা দেখেছি একজন এমপি ওখানে উঠে গিয়েছিলেন যখন রাষ্ট্রপতি বক্তব্য দিয়েছেন। ঠিক তখনই বিরোধী দলের হুইপ জনাব হাসনাত আবদুল্লাহ, ওনার সংসদের নাম হচ্ছে আবুল হাসনাত, উনি কিন্তু রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে আঙ্গুল তুলে স্লোগান দিয়েছেন। রাষ্ট্রপতি ডায়াসের থেকে খুব বেশি দূরত্ব নয়, এবং উনি